আসলে আজকে হঠাৎ করে দেশের পরিস্থিতিটা একটু খারাপ, যে কারণে আমি একটু তাড়া আছে। আমার একটা লাইভ দিতে হবে কাকরাইল মসজিদ থেকে। আমি সেখান থেকেই সরাসরি এখানে এসেছি আপনাদের সঙ্গে, মূলত সম্মাননা নেয়ার জন্য না, একেবারেই স্রেফ আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়া এবং কিছু মনের কথা আপনাদের সঙ্গে বলার জন্য এখানে এসেছি। আসলে সাংবাদিকতা পুরো পেশাটাই হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ পেশা। এই ঝুঁকি শুধুমাত্র জুলাই বিপ্লবে না, আজকের গল্পটা একটু যদি বলি, আমার সহকর্মী রুবেল ভাই এখানে আছে। আমরা যখন অফিস থেকে আমাদেরকে কাকরাইলে যেতে বলা হলো, তখন উনি গাড়িতে বসেই বলতেছিল যে ওখানে গেলে ভাই ঝামেলা টামেলা হবে কিনা। আমি বললাম না, আমাদেরকে যেহেতু ফোন করছে ওখান থেকে, আশা করছি ওনারাই প্রোটেকশন দিবেন, ওখানে গেলে অসুবিধা হবে না। তা আমাদের রুবেল ভাই যখন গিয়ে কাকরাইল মসজিদের সামনে ক্যামেরাটা নিয়ে আমরা ঢুকছিলাম, তখনই অতর্কিত আক্রমণ, এই ভাইয়ের উপরে পুরা আক্রমণ। আসলে এটা আমরা প্রতিনিয়ত ফেস করছি, প্রত্যেকটা মুহূর্তে কোনো কারণ ছাড়া। তো তারপরে আমরা ওখান থেকে যখন চলেই আসছিলাম, তখন আবার আমাদেরকে অনুরোধ করে ভিতরে নেওয়া হলো। আমরা সব অভিমান, সব কষ্ট, সব লাঞ্ছনা ভুলে আবার ভিতরে গিয়ে আল্লামা মামুনুল হকের বক্তব্য নিয়ে আমরা আবার প্রতি ঘন্টায় সম্প্রচার করলাম। তা আমাদের জীবনটা আসলে এরকমই। আমি দু একটা ঘটনা শুধু একটু শেয়ার করি। হঠাৎ করে 2010 সালের ঘটনা, হঠাৎ করে অফিসে ফোন আসলো যে একটা হাসপাতালে সরকারি বেড, ফ্রি বেড, টাকা ছাড়া মিলছে না। সরকারি হাসপাতালে ঔষধ মিলছে না টাকা ছাড়া, রুগী পড়ে আছে কিন্তু ডাক্তার আসছে না। আমি হাসপাতালের নামটাই বলি, বক্ষব্যাধি হাসপাতাল। আমরা গেলাম, যাওয়ার পরই ক্যামেরা অন করার আগেই আমাদের ক্যামেরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। আমাদেরকে একটা রুমের মধ্যে আটকে রাখা হলো, আমরা কোনো শুটিং করার আগেই। তা আমরা ওই অবস্থায় র্যাব গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। সংক্ষেপে 2-3টা ঘটনা বলি। এরপরে 2013 সালে যখন বিভক্ত ঢাকা সিটির যখন প্রথম নির্বাচন হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে এই বিভক্ত ঢাকা সিটির নির্বাচনের আগ পর্যন্ত মোটামুটি নির্বাচনগুলো কিছুটা নিরপেক্ষ হচ্ছিল। বিশেষ করে 5 সিটি কর্পোরেশনে বিএনপির একচেটিয়া জেতার পরে মূলত আওয়ামী লীগ অনেকটা মাথা খারাপ অবস্থা হয়ে যায়। এবং তারপরে তারা কেন্দ্রগুলোকে কিভাবে দখলে নেওয়া যায়, কিভাবে ভোটারবিহীনভাবে তারা এই কেন্দ্রগুলো দখল করে কিভাবে পুলিশ নিয়ন্ত্রিত নির্বাচনগুলি করা যায়, সেটা কিন্তু শুরু হয়েছে ঢাকার সেই বিভক্ত সিটি নির্বাচনের মধ্য দিয়ে। তা আমরা হঠাৎ করে কেন্দ্রে গিয়ে দেখলাম, আগে যেসব কেন্দ্রগুলো আমরা নির্বাচন কাভার করতাম, যেই পরিস্থিতি দেখতাম, সেটার চেহারা একটু ভিন্ন। পুলিশ বাধা দিচ্ছে, ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, কারো বক্তব্য নেওয়া যাবে না, কারো সাক্ষাৎকার নেওয়া যাবে না। তো আমি এখনো মনে আছে, পুরান ঢাকার ছুরিটোলা একটা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে গিয়ে দেখলাম যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও সিল পেটাচ্ছে, দ্বিধাচ্ছে, সবাই পেটাচ্ছে। তো সেই নিউজটা আমি তখন লাইভ সম্প্রচারে দিলাম এবং সেটাকে আমার অফিসও অ্যাপ্রিসিয়েট করলো যে না, খুব ভালো একটা ফুটেজ। এবং সেটা প্রচার হওয়ার পরে এই যে নির্বিচারে যে কেন্দ্র দখল করে যে এই ভোট দেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটি আমরা সুন্দরভাবে প্রচার করলাম। কিন্তু এটাই ওই গভর্নমেন্টের একটা ভিত কেঁপে গেল। গোয়েন্দা সংস্থা এসে বলল, অফিসকে ভয় দেখানো মূলত, যে এই রিপোর্টারকে সরায় দিতে হবে, এবং আমাকে চাকরিচ্যুত করা হলো। অফিস বলে দিল যে গোয়েন্দা সংস্থা চাচ্ছে না, আমাদের বেঁচে থাকতে হলে, আমাদের টিকে থাকতে হলে আপনাকে রাখা যাবে না। আমি চাকরিচ্যুত হলাম। এবং এ ধরনের ঘটনা কিন্তু আমরা আমি বলছি যে কীভাবে আমরা ফেস করছি ঘটনাগুলো। এবং কয়েকজন ভাই বললেন যে আমরা আসলে ছাত্রদেরও তোপের মুখে পড়তাম, পুলিশ আওয়ামী লীগের উপর তোপের মুখে পড়তাম। হঠাৎ করে বিএনপি বা অন্য কোনো হরতালে ফোন আসতো যে আমরা মিছিল করতে চাই, অমুক জায়গায় চলে আসেন। তা আমরা গিয়ে অপেক্ষায় আছি, মিছিল দেখছি না। কিন্তু যখন দেখলো যে ক্যামেরা আসছে, হঠাৎ করে অলিগলির থেকে 3-4 জন মিলে হয়তো একটা মিছিল দিয়ে দিল। এর মধ্যে পুলিশ এসে আমাদেরকে চার্জ করা শুরু করলো যে আপনারা আসলেন, আর ককটেল ফুটলো, আর মিছিল শুরু হলো, তার আপনাদের এখানে যোগসাজশ আছে। আওয়ামী লীগ আমাদেরকে দেখা গেলো যে এখানে গণপিটুনির মতো অবস্থা। তা আমরা আসলে অনেক লুক্রেটিভ জব ছেড়ে আমরা এই পেশাটাকে বেছে নিয়েছি, এটা চ্যালেঞ্জিং জেনেই। কিন্তু তো এরপরে জুলাই আন্দোলনে আমরা যেটা সবচেয়ে বড় অভিজ্ঞতাটা অর্জন হলো, 4 তারিখে আমরা হঠাৎ করে দেখলাম, আমার ডিউটি পড়লো মিরপুর 10 নম্বর গোল চত্বরে। তো সেখানে সকালে 11টায় ছাত্রদের জামায়াত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানকার 4জন সংসদ সদস্য, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস মোল্লা,
তারপরে আরেকজন হচ্ছে হ্যাঁ নিখিল সাহেব, আর এরকম কয়েকজন তাদের নেতাকর্মী নিয়ে সকাল থেকেই তারা ওই জায়গাটা দখলে রেখেছে এবং নির্বিচারে প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। আমরা ওই ছবি তোলার সাহস, কিন্তু আমরা ছবি তুলছি কিনা এসে আবার ক্যামেরা চেক করছে যে মানে তারা গুলি করছে, সেই গুলির ছবি আমাদের কাছে আছে কিনা, কেউ ডিলিট করছে, আমরা সেটা বাধ্য হয়ে আমরা ডিলিট করছি আবার। তো এইভাবে করে করে প্রায় 7 ঘন্টা সেখানে সংঘর্ষ চলে। 3 দিক থেকে একটা পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে হটিয়ে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হটিয়ে ওই জায়গাটা কিন্তু দখল করে। পুরো সিচুয়েশনটা কিন্তু সকাল থেকে আমরা কিন্তু ডিউটি আওয়ার কাউন্ট করি নাই, আমরা ছাত্রদের পাশে আমরা কখনো কখনো টানা 18 ঘন্টাও ছিলাম। তো ওই দিন আমি কিন্তু মারাত্মকভাবে আহত হই। এই আহত হওয়ার পরেও আমি রক্তাক্ত, আমি অফিসে ফিরে আসার পরে আমার অফিস আমার অবস্থা দেখে বলছিল যে আপনি ছুটিতে চলে যান। আমি বললাম না, কালকে কি না কি হয়, আমি যেহেতু বেঁচে আছি আমি ডিউটি করতে চাই। এবং বিশ্বাস করুন, আমি পুরোটা মানে পেশাগত দায়িত্বের চেয়ে আমি এই শিক্ষার্থীদের কথা চিন্তা করে, এই যে একটা 15 বছরের যে স্বৈর শাসন, এইসব জিনিস ভোট না মানে দিতে না পারার যে মানুষের মধ্যে যন্ত্রণা, এই জিনিসগুলো কাছ থেকে দেখেছি। আমাদের প্রতি অনেক ক্ষোভ আছে মানুষের, সেই ক্ষোভগুলোকেও আমি কখনোই পাত্তা দিই না। আমি বলছি না, এটা থাকতেই পারে, কারণ আমরা মাঠ থেকে যেটি তুলে আনছি সেটি প্রপারলি আমরা প্রচার করতে পারিনি, এটা তো সত্য কথা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগই নাই। তো আমার সেই রক্তাক্ত ব্যান্ডেজ করা শরীর নিয়ে আমি পরদিন 5 তারিখ সকালে আমার ওই মিরপুর এলাকায় যখন গেলাম, তার আগে বিভিন্ন জায়গায় আমি ডিউটি করেছি, একদম ঢাকার এমন কোনো স্পট নাই যে স্পটগুলোতে যাইনি। এবং মজার ব্যাপার হচ্ছে, আমার করা নিউজের কারণেই বাংলা ভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমি পুলিশের গুলি, পুলিশের লাশ এগুলো দেখানোর নিষেধ থাকা সত্ত্বেও আমি বলছি যে এটুকু যদি দেখাতে না পারি তাহলে সাংবাদিকতা করে লাভ কী। অনেকটা যুদ্ধ করে অনেকের সঙ্গে, এবং যখন বাংলা ভিশন বন্ধ হলো তখন অনেকটা আমাকে আরও বেশি অপরাধী মনে হলো যে এতগুলো মানুষের রুজির জায়গা, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের তো আসলে আয়ের পথ বন্ধ হয়ে যাবে। এবং আমাদের সহকর্মীদের মুখের দিকে আমি নিজে তাকাতে পারি নাই। সবাই জানে যে আমি এইটা অনেকটা যুদ্ধ করে কিছুটা এই নিউজগুলো প্রচার করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে 5 তারিখে ঠিকই, মানে আমার সৌভাগ্য, 5 তারিখে সবাই যখন টেলিভিশনের দিকে তাকিয়ে আছে, ইন্টারনেট নাই, যে কি হচ্ছে, তখন কিন্তু আমি গাবতলীতে গিয়ে দেখলাম আমিনবাজার ব্রিজের উপরে পুলিশ মানে শত শত ট্রাক আড়াআড়ি করে রেখে দিয়েছে যাতে বাইরে থেকে কোনো মানুষ ভেতরে ঢুকতে না পারে। তো এই পরিস্থিতি দেখে আমি 10 নম্বরে আসলাম। 10 নম্বরে দেখলাম আর্মি কর্ডন করে জায়গাটাকে রেখেছে, কোনো মানুষ সেখানে নেই। তো কোনো কিছু নেই। 11টার দিকে অফিস আমাকে বললো যে আপনি অফিসে চলে আসেন। তো আমি হঠাৎ করে আসতে গিয়ে দেখলাম আগারগাঁয়ে প্রচুর পরিমাণে সেনাবাহিনী, সেখানে বিমান বাহিনীও রয়েছে। অর্থাৎ ওই সময় কিন্তু সেনাপ্রধান, তারপরে হচ্ছে বিমান বাহিনীর প্রধানদের মুভমেন্টটা শুরু হচ্ছিল। আমি যখন এদিকে আমাকে ঢুকতে দেওয়া হলো না, কোনোভাবেই আমার গাড়ি এদিকে অ্যালাউ করতে, মানে কারওয়ান বাজারে আসতে দেওয়া হলো না, আমি আবার সেই ইসিবি চত্বর ঘুরে চিন্তা করলাম যে ওইখান থেকে আমি বাইপাস দিয়ে আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওখানে গেছি, ওখান থেকেও আমাকে ফিরাই দিল। ওদিকেও যেতে দিচ্ছে না, এদিকেও যেতে দিচ্ছে না। আমি আবার মিরপুর থেকে ঘুরে সেই ইসিবি চত্বর হয়ে যখন বনানী আসি, তখন শুনলাম যে মিছিল আসছে, এবং ওখানে গিয়ে দেখলাম বিপ্লব এবং হারুন, ওই যে পুলিশের, তারা ওখানে শত শত পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি হারুন সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখানে আপনারা কি কোনো মেসেজ আছে কিনা। উনি বললো যে শুনলাম মেসেজ আছে। কিছুক্ষণের মধ্যে তারা ব্যাক করতে শুরু করলো, পুলিশ ছত্রভঙ্গ হয়ে কয়েকদিকে চলে গেল। এর মধ্যে দেখি মিছিল আসছে, এবং ওটাই ছিল শুরুর মিছিল। এবং আমি প্রথম ওখান থেকে লাইভ সম্প্রচার শুরু করি। বাংলাদেশের অর্ধেক মানুষ ওই দিন আমার লাইভ দেখে নেমেছে, এবং যারা টেলিভিশন দেখেছেন আমার পরে প্রায় 1.5 ঘন্টা পরে অন্যান্য টেলিভিশন লাইভে ঢুকেছে। আমার ওই ফুটেজ আল জাজিরা, CNN এবং BBC ফিড সম্প্রচার করেছে। তো আমি এই যে আহত অবস্থায় ওই দিন যে টানা 1 ঘন্টা আমি লাইভ সম্প্রচার করলাম, এটা আসলে মানে আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য এটা আমি মনে করি, কারণ অনেকে ফোন করে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক শুভকামনা জানিয়েছে। পরের দিন তারপরে অফিসে যখন দেখি যে আমার রক্ত ঝরছিল পা দিয়ে, হাত দিয়ে, তখনও বলছিল আমার অফিস যে ঠিক আছে এইবারে আপনি চলে যান, আপনি রেস্টে যান। তারপরে আমি ছুটিতে টানা প্রায় 7-8 দিন আমি ছুটিতে চলে যাই, এবং তারপরে যখন সুস্থ হই তখন ব্যাক করি। তো যে কথা বলছিলাম যে আপনাদের প্রতি অনুরোধ এটা,
যে এখনও কিন্তু আমাদের মতো সাংবাদিকরা আপনাদের কাছে যখন ক্যামেরা নিয়ে যাই তখন আমরা আতঙ্কে ভুগি। আপনারা অনেক মানে অনেক সহনশীল এখন আগের চেয়ে, কিন্তু নেতাকর্মীরা কিন্তু আপনাদের যারা নিচে তারা কিন্তু ক্যামেরাটাকে দেখলে এখনও মনে করে যে এটা বুঝি হারাম একটা জিনিস, এবং এই হারাম জিনিস দেখলে অনেক উত্তেজিত হয়ে পড়ে। এই জিনিসগুলো তাদেরকে বোঝানো কিন্তু আপনাদেরই দায়িত্ব। আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে সম্মান পাওয়া, আপনারা সংবর্ধনা দিবেন, আমাদেরকে সম্মাননা জানাবেন, এইটার আশায় কখনো কোনো কাজ করিনি, কখনো করি না। তো এই মানে আজকের অভিজ্ঞতার থেকে আপনাদেরকে শুধু একটু শেয়ার করার জন্য এখানে এসেছি। আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অনেক মানে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে আপনারা এত চমৎকার একটি আয়োজন করেছেন। আর আমি এই বলে আপনাদের প্রতি অনেক আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আপনারা অনেক দূর এগিয়ে যান এবং মিডিয়া বান্ধব, গণমাধ্যম বান্ধব হয়ে উঠুক বাংলাদেশের সকল ইসলামী দলগুলো, এই প্রত্যাশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। আমাকে একটু বিদায় নিতে হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।